আগামীকাল রয়েছে অম্বুবাচীর নিবৃত্তি ও ফলহারা অমাবস্যার পুণ্যতিথি। এই বিশেষ দিনে অবশ্যই করুন এই একটি কাজ এবং অম্বুবাচীর নিবৃত্তির পরে অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার। এতে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, সমস্ত বিপদ আপদ দূর হবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে সাথে পরমেশ্বরের কৃপা ও মা কামাখ্যা মায়ের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, রবিবার 22শে জুন 2025 দুপুর 2:34 থেকে শুরু হয়েছে মা কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। পৌরাণিক কথা অনুসারে এই দিন থেকেই শুরু হয়ে যায় অম্বুবাচীর প্রবৃত্তি। হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান হলো এই অম্বুবাচী। অনেকে একে অমাবতীও বলে থাকেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে উল্লেখ করা হয়েছে। আমরা সকলেই এই ধরিত্রী মাতারই সন্তান। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা। এই সময়টিকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। যেমন পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরা সন্তান ধারণের ক্ষমতা রাখেন, তেমনি অম্বুবাচীর পরেই ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রত্যেক বছর জাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয় এবং তার ঠিক 3 দিন পরেই সেটা শেষ হয়, আর তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। অম্বুবাচীর নিবৃত্তি রয়েছে আগামীকাল অর্থাৎ 10ই আষাঢ় 25শে জুন বুধবার ভোর রাত 3:19। অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝে এই 3 দিন ধরে চলে নানা রকম আচার ও অনুষ্ঠান এবং রয়েছে বিভিন্ন বিধিনিষেধ। অম্বুবাচীর নিবৃত্তির পরেও রয়েছে বেশ কিছু নিয়ম ও রীতি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে আমাদের কি কি করা উচিত এবং অম্বুবাচীর নিবৃত্তির পর কোন খাবারটি আমাদের সকলকেই গ্রহণ করা উচিত। এছাড়া অম্বুবাচীর নিবৃত্তির দিনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, তাই এই দিনে অবশ্যই করুন এই একটি কাজ। এর ফলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং মায়ের কৃপায় সমস্ত বিপদ আপদ দূর হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং মা কামাখ্যা মায়ের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা কামাখ্যা লিখে একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, পুরাণ কাহিনী অনুসারে অম্বুবাচীর সময় ঋতুমতী হন মা ধরিত্রী মাতা। ঋতুমতী হলে মা যেমন সন্তান ধারণের ক্ষমতা পান, তেমনি অম্বুবাচীর পরেই শস্য শ্যামলা হয়ে ওঠেন মা বসুন্ধরা। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদে শেষ হলেই চতুর্থ পদে শুরু হয় অম্বুবাচী। এই অম্বুবাচী পর্ব 3 দিন ধরে চলে। এই 3 দিন অম্বুবাচীর রয়েছে বিশেষ নিয়মবিধি। এই নিয়মবিধি ও আচার অনুষ্ঠান সমস্ত সাধু সন্ন্যাসী এবং তন্ত্র সাধকেরা পালন করেন এবং বিধবা মহিলারাও এই আচার ও নিয়মনীতি বিশেষভাবে পালন করে থাকেন। তবে শুধুমাত্র শাক্ত সম্প্রদায় বা তন্ত্র সাধকেরাই নয় এবং বিধবা মহিলারাই নয়, আমাদের হিন্দু ধর্মের সকলকেই অম্বুবাচীর কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি অতি গুরুত্ব
গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচী। অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে নানান কাহিনী ও আচার অনুষ্ঠান। পৌরাণিক শাস্ত্র অনুসারে যখন দক্ষ রাজার যজ্ঞে মা সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেন, তখন ভগবান শিব দেবী সতীর দেহ কাঁধে করে পৃথিবীর বুকে নৃত্য করেন। তখন পৃথিবীর প্রচণ্ড প্রলয় শুরু হয়। এই প্রলয় থেকে পৃথিবীকে রক্ষা করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পাঠান। এই সুদর্শন চক্রের দ্বারা সতীদেবীর দেহ একান্ড খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। সতীর দেহ যেসব জায়গায় পড়ে সেই সব জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর 51 পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র জায়গা বলে মানা হয়। তার মধ্যে আসামের কামাখ্যা মন্দির বিশেষ ও অন্যতম। এখানে সতী মায়ের গর্ভ ও যোনি পড়েছিল। অম্বুবাচীর সময় রজস্বলা হন মা ধরিত্রী মাতা। এই সময় আসামের কামাখ্যা মন্দিরে বিশাল মেলা ও উৎসবের আয়োজন করা হয়। তবে এই সময় মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন পরেই নিয়ম মেনে খোলা হয় মন্দিরের দরজা। এই সময় আলোর মালায় সেজে ওঠে মন্দিরের চত্বর। পুরো এলাকা আলোয় আলোয় সজ্জিত হয়ে ওঠে। হাজার হাজার প্রদীপ জ্বালানো হয় এই সময় এবং নানা জায়গা থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসী ও ভক্তরা এসে ভিড় জমান মা কামাখ্যা মায়ের মন্দিরে। এই সময় সাধু সন্ন্যাসী, তন্ত্র সাধক, শাক্ত সম্প্রদায় ও বিধবা মহিলারা সমস্ত আচার ও অনুষ্ঠান ও নিয়মবিধি বিশেষভাবে পালন করে থাকেন। সধবা মহিলাদের কোনো নিয়মনীতি বা আচার অনুষ্ঠানের বিধি নেই, তবে তার মধ্যে গৃহস্থ মানুষদের সমস্ত আচার নিয়ম পালন না করলেও কিছু কিছু নিয়মবিধি পালন করে চলতে হবে। তা হলো অম্বুবাচীর মধ্যে কোনো প্রকার শুভ কাজ করা যাবে না, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ করা ইত্যাদি কাজগুলি করা যাবে না এবং এই সময় বিশেষ কোনো পুজো রাখাও যাবে না। এই সময় বৃক্ষরোপণ, ভূমিকর্ষণ, চাষাবাদ করা এবং মাটিতে ধারালো জিনিস দিয়ে আঘাত করা যাবে না। বাড়িতে যদি পুজোর আসনে বা সিংহাসনে আদ্যাশক্তি মায়ের মূর্তি থাকে, যেমন মা কালী, মা দুর্গা, মা চণ্ডী বা মা শীতলা মায়ের মূর্তি থাকে, তাহলে সেই সব মায়ের মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখতে হবে। তবে দেবীর পুজো ও সন্ধ্যা প্রদীপ দেখাতে পারবেন। পুজোর সময় কোনো মন্ত্রপাঠ বা ব্রতকথা পাঠ করা যাবে না। শুধুমাত্র ধূপ ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করতে পারেন। বাড়িতে পূজার আসনে গণেশ ঠাকুর, বাবা মহাদেব, ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণ থাকলে বা হনুমানজি থাকলে তাহলে মন্ত্রপাঠ ও পুজো অর্চনা করতে বাধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনা থাকলে নাম জপ ও সেবা যত্ন করতে পারবেন, পুজো অর্চনা করতে পারবেন। এছাড়া গুরু মন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ করতে পারবেন। বন্ধুরা, যদি গুরু মহিলা হন বা গুরু মা রয়েছেন, তারাও গুরু মন্ত্র জপ করতে পারবেন। অম্বুবাচীর নিবৃত্তির পর দেবীর মূর্তি লাল বস্ত্রের আবরণ খুলে দিতে হবে এবং আসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপরে মাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পুনরায় আগের মতো আপনারা পুজো অর্চনা করতে পারেন। অম্বুবাচী চলাকালীন সময়ে এবং অম্বুবাচীর নিবৃত্তির পরে এই কাজগুলি আপনারা করতে পারেন। তা হলো অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা উপবাস পালন করতে পারেন, অথবা অম্বুবাচীর নিবৃত্তির পরেই আপনারা উপোস থেকে মায়ের পুজো অর্চনা করতে পারেন। এতে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি আসে। সম্পূর্ণ উপবাস সম্ভব না হলে ফল, মিষ্টি ও অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করে উপবাস বা ব্রত সম্পূর্ণ করতে পারেন। অম্বুবাচীর মধ্যে বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের গোড়ায় হাত দিয়ে মাটি দিয়ে উঁচু করে দেবেন এবং জল অর্পণ করবেন। এতে পরিবারে আর্থিক উন্নতি বৃদ্ধি হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। অম্বুবাচী শেষ হলে মায়ের মূর্তি ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলে ধুয়ে
পুজো করুন এবং আম ও দুধের ভোগ নিবেদন করুন এবং পুজো শেষে সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করুন। এতে সর্প ভয় দূর হয়, সাপের কামড়ের প্রকোপ কমে এবং রোগ নিরাময় হয়। এছাড়া এদিনে মায়ের পুজোর সময় একটি জায়ফল ভালো করে গঙ্গা জলে ধুয়ে লাল কাপড়ে বেঁধে মায়ের শ্রীচরণে অর্পণ করুন এবং পুজো শেষে মা কামাখ্যা মায়ের স্মরণ করে এবং আপনারা আপনার মনস্কামনা জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন। তারপর এই ফলটি লাল কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে বাড়ির মুখ্য দরজার সামনে বা সদর দরজার সামনে এক কোণে বেঁধে রাখুন। এতে সমস্ত বিপদ আপদ দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে, মা কামাখ্যার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হবে। এছাড়া এই অম্বুবাচীর নিবৃত্তির দিন রয়েছে হলহারিণী অমাবস্যার পুণ্যতিথি। তাই এই দিনে আপনারা উপবাস থেকে মায়ের পুজো করে এই কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। এতে পরিবারের সমস্ত বিপদ আপদ দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে এবং মায়ের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মা কামাখ্যার ভক্ত হয়ে থাকলে জয় মা কামাখ্যা লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।